দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন উদ্বেগজনক হারে বাড়ছে। মানবাধিকার সংস্থার তথ্য মতে প্রতিদিন গড়ে ৩ থেকে ৪ জন যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার হচ্ছেন, যার অধিকাংশই শিশু। আইন ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক ও নৈতিক অবক্ষয় এবং বিচারহীনতা শিশু সহিংসতা ও নির্যাতন বাড়ার অন্যতম কারণ। অপরাধ বন্ধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মনে করেন তারা। এসএমআরএফ রিপোর্ট। সাম্প্রতিক সময়ে শিশু সহিংসতার সবচেয়ে আলোচিত ঘটনা রামিসা ধর্ষণ ও হত্যা। সাধারণ মানুষের ক্ষোভ আর সরকারের দ্রুত পদক্ষেপে মাত্র ৪ দিনে বিচার কার্যক্রম শেষে ফাঁসির রায় হয় আসামিদের। উভয় আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। গণমাধ্যমের তথ্যমতে গত বছরের ডিসেম্বর থেকে এবছর মে পর্যন্ত ৬ মাসে অন্তত ১৬৪ শিশু ধর্ষণের শিকার হয়েছে। ২৪টি ঘটনায় ধর্ষণের পর করা হয় হত্যা। মানবাধিকার সংস্থার তথ্য বলছে, বাংলাদেশে প্রতি মাসে গড়ে শতাধিক নারী ও শিশু যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার হন। বেশিরভাগ ঘটনায় অপরাধী পরিচিত মুখ। অপরাধ বিজ্ঞানীরা মনে করেন, মাদক, পর্ণ আসক্তি সহ নানা কারণে শিশুর প্রতি ধর্ষণ ও সহিংসতা অতিমাত্রায় বেড়েছে। তবে সবচেয়ে বড় দায় বিচারহীনতা। রেপের সাথে যাদের ইনভলভমেন্ট, ডেপুটির সাথে যাদের ইনভলভমেন্ট, মার্ডারের ক্ষেত্রে যাদের ইনভলভমেন্ট, এদেরকে আপনি দেখবেন যে কোনো না কোনোভাবে তাদের পিছনে হয় অনেকগুলো কেস রেকর্ড আছে, অথবা মাদকের সাথে তাদের সংশ্লিষ্টতা আছে। তাহলে সে যদি সে মাদকের বিচারটা যদি ফেস করতে পারতো, অথবা সে যদি অন্যান্য যে ক্রাইমগুলো আছে সেগুলো যদি সে ফেস করতো, তাহলে কিন্তু সে আজকের এই অবস্থায় আসতো না। সে আজকে বড় একজন, সে ডেভিল এখন হইতো না, বড় একজন ক্রিমিনাল সে কিন্তু হইতো না। কেবল বিচারহীনতা নয়, সামাজিক ও নৈতিক অবক্ষয় শিশু সহিংসতা বন্ধ না হওয়ার অন্যতম কারণ বলে মনে করেন এই আইনজীবী। নারী নির্যাতন, শিশু নির্যাতন যে ভয়ানক হারে বেড়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এটা যে শুধুমাত্র এখন হচ্ছে তা কিন্তু নয়, এটা দীর্ঘদিন থেকে বহুভাবে চলে আসছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের পারিবারিক অবক্ষয়, সামাজিক অবক্ষয় এবং আমাদের মধ্যে এক ধরনের বিচারহীনতার সংস্কৃতি দীর্ঘদিন এমনভাবে রপ্ত হয়ে গেছে যে এটা থেকে আমরা চাইলেও খুব সহজে বের হতে পারবো না। বিশেষজ্ঞরা বলছেন, শিশু নির্যাতন ও ধর্ষণ বন্ধে কঠোর আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সবচেয়ে আশার বিষয় হচ্ছে এখন উচ্চ আদালতে শুধুমাত্র নারী এবং শিশু নির্যাতন রিলেটেড যে আপিলগুলো, সেগুলো শোনার জন্য আলাদা বেঞ্চ গঠন করা হয়েছে। আমরা আশা করব যে এই প্রক্রিয়া চলমান থাকবে। আমাদের সোসাইটাল ইনভলভমেন্ট দরকার, সোশ্যালাইজেশন দরকার, এবং যে ইম্পিউনিটি, যে বিচারহীনতার সংস্কৃতি, এখান থেকে বেরিয়ে আসার আমাদের পথ খুঁজতে হবে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগদান শেষে বুলেট ট্রেনে বেজিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন সফরের তৃতীয় দিনে 17তম বার্ষিকী সামার ডাভোস ফোরামের কর্মসূচিতে অংশ নিয়ে বাংলাদেশ সময় সকাল 11:15টার দিকে তিনি বেজিং এর উদ্দেশ্যে রওনা দেন। আগামী 3 দিন চীনের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী ও বহুজাতিক কোম্পানির প্রধানদের সাথে সাক্ষাৎ করার পরিকল্পনা আছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এছাড়াও সফরে চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথেও আলাদা করে বৈঠক করবেন তিনি। আসন্ন বৈঠকে বিভিন্ন খাতের অন্তত 17টি সমঝোতার স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। এছাড়াও আলোচনায় গুরুত্ব পাবে তিস্তা ও পদ্মা ব্যারেজ নির্মাণে চীনের অর্থায়ন এবং সহযোগিতা। দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ নিয়েও আলোচনা হতে পারে। লার্ভা ধ্বংস করা ও এর উৎস ধ্বংস করতে এডিস মশা নিধন অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে রাজধানী গুলশানে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে লক্ষ্যে সারা দেশের জন্য গঠিত টাস্ক ফোর্স কমিটি কর্তৃক বাসা বাড়িতে মশক নিধন অভিযান পরিচালনা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি সব কথা বলেন। অভিযানে গুলশান এলাকার 6টি বাড়ি পরিদর্শন করে 3টিতে ডেঙ্গুর লার্ভা পাওয়া যায়। এ সময় ডেঙ্গুর লার্ভা পাওয়ায় গুলশানের চয়েস রেস্টুরেন্টকে 50,000 টাকা জরিমানা করে উত্তর সিটি কর্পোরেশন। এডিস মশার উৎপত্তি স্থল, লার্ভাগুলি কিভাবে যাতে ধ্বংস করা যায় এবং লার্ভাগুলি যাতে উৎপত্তি না হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে আমরা সকল সিটি কর্পোরেশন, পৌরসভা এবং দেশব্যাপী আমরা দিক নির্দেশনা মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়
দিয়েছেন এবং ওই মিটিংয়েই শুধুমাত্র ঢাকা মহানগরে অভিযান পরিচালনা করবার জন্য আমার নেতৃত্বে একটি জাতীয় টাস্কফোর্স গঠন করা হয়েছে। সেই টাস্কফোর্সের আজকে প্রথম এই জনসম্পৃক্ততা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকে প্রথম অভিযান। নগর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশু সহ 9 জনকে পুষিনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বর্তমানে ওই ব্যক্তিরা দুই দেশের সীমান্তে শূন্য রেখে অবস্থান করছেন। ভোর 4টার দিকে উপজেলার আদাতলা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নওগাঁ ব্যাটালিয়ন 16 বিজিবি জানিয়েছে ভারতের 29 বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা 9 জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে আদাতলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেয়। ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে সীমান্তে বিজিবির তৎপরতায় খবর জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম দোয়েল। জি ধন্যবাদ আপনাকে। সীমান্তে আবারও উত্তেজনা বাড়ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে নওগাঁর সাপাহার সীমান্তে। এই সীমান্ত দিয়ে কিন্তু আবারও নারী, পুরুষ ও শিশু সহ 9 জনকে জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে 16 বিজিবির কঠোর অবস্থান ও দ্রুত তৎপরতায় কিন্তু সেই চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই বিষয়ে বিজিবির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে আজ বুধবার ভোর 4টার দিকে উপজেলার আদাতলা সীমান্তের 244 এমপি পিলার এলাকা দিয়ে কিন্তু ভারতের 29 বিএসএফ ব্যাটালিয়নের এলেমপুর ক্যাম্পের সদস্যরা কিন্তু এই 9 জনকে কিন্তু অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার বা পুষিনের চেষ্টা করা হচ্ছিল। এই পুষিনের যে শিকার এই 9 জনের মধ্যে রয়েছে 3 জন পুরুষ, 3 জন নারী ও 3 জন শিশু। বিষয়টি তাৎক্ষণিক টের পেয়ে কিন্তু আদাতলা বিওপির একটি বিশেষ টহল দল কিন্তু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের বাংলাদেশের যে বাংলাদেশ এবং জিরো লাইন যেটি বলা যায় সেই শূন্য লাইনের কিন্তু প্রবেশে শূন্য লাইনের বাংলাদেশের অভ্যন্তরে কিন্তু প্রবেশে বাধা সৃষ্টি করে বিজিবি সদস্যরা এবং বিজিবি সদস্যদের যে অনর অবস্থানের মুখে কিন্তু বিএসএফ তাদের যে বাংলাদেশে যে পুষিনের চেষ্টা করছিল সেই চেষ্টাটি কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং এই সীমান্ত জুড়ে কিন্তু একটি উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে কিন্তু সাম্প্রতিক সময় একের পর এক পুষিনের ঘটনার পর কিন্তু পার্শ্ববর্তী যে চাঁপাইনবাবগঞ্জ জেলা সেই জেলা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বিজিবির পক্ষ থেকে কিন্তু জোরদার করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং গোয়েন্দা যে তৎপরতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে আমরা এটি পর্যবেক্ষণ করেছি। এক কথাই বলা যায় যে সীমান্তে যে হাই অ্যালার্ট জারি রেখে যে অনুপ্রবেশ ঠেকাতে যে সর্বোচ্চ সতর্কতা সেটি কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি। সীমান্ত পরিস্থিতি নিয়ে কিন্তু আমি 16 বিজিবির অধিনায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুমের সাথে কথা বলছিলাম। তিনি কিন্তু বলছিলেন যে বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে কাউকে কোনো অবস্থাতে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না এবং সীমান্ত যে জরুরি অবস্থা বা দেখা যাচ্ছে যে সীমান্তে যে কঠোর নজরদারি সেটি কিন্তু বিজিবির পক্ষ থেকে কিন্তু বৃদ্ধি করা হয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে যে পতাকা বৈঠক বা পরবর্তী কূটনৈতিক যোগাযোগ প্রক্রিয়া এই যোগাযোগ প্রক্রিয়া কিন্তু বর্তমানে চলমান রয়েছে বলে বিজেপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল সীমান্ত পরিস্থিতির সর্বশেষ তথ্য। বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন তাদের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। রিজভী বলেন একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তবে বর্তমান সরকারের আমলে দেশ বিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। জুলাই গণহত্যার বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন রিজভী। বিরোধী দলের একজন নেতা বলেছেন আমরা এক ফ্যাসিবাদ বিদায় করেছি, আরেক নতুন ফ্যাসিবাদ তৈরি হচ্ছে, তাকে বিদায়ের জন্য আমরা প্রস্তুত। আপনারাও যে ফ্যাসিস্ট চিন্তা চেতনা লালন করেন এটাও জনগণ জানে, এটা প্রত্যেকটি মহল এই বিষয়টি জানে সমাজে, যে আপনাদের চিন্তাধারা যে কত ভয়াবহ দলমন্যতা সম্পন্ন এবং কি পরিমাণ আপনারা দলবাজ। এই দলবাজ থেকে দলতন্ত্র থেকেই তো ফ্যাসিবাদের জন্ম নেয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন এখন আর নকল নেই, তবে নকলের রূপ পরিবর্তন হয়েছে, সেজন্য পুরনো পরীক্ষা আইন পরিবর্তন করা হয়েছে। আসন্ন এইচএসসি পরীক্ষায় যদি কোনো শিক্ষার্থীর কাছে নকল পাওয়া যায় তবে তাকে ডিটেনশনে অথবা আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে কোনো পরীক্ষা কেন্দ্রে নকল পাওয়া গেলে ওই প্রতিষ্ঠানের প্রধান এবং কেন্দ্র প্রধানকেও আইনের আওতায় আনা হবে। আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। আগামী বছর থেকে দেশের সকল বোর্ডে একক প্রশ্নে পরীক্ষা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এবার
আমি সারা বাংলাদেশে একক প্রশ্নপত্রের ব্যবস্থা করেছি। বেশ কয়েকদিন মধ্যরাত পর্যন্ত আমি বিজি প্রেসে গিয়ে নিজে সেগুলিকে ইনভেস্টিগেশন করেছি যে কোথায় লিকেজ রয়েছে। তারপরও লিকেজ রয়েছে এটা আমি দেখতে পাচ্ছি। সেগুলিকে কিভাবে ক্লার্ক করা যায় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। তবে যদি প্রশ্নপত্র কোথাও আউট হয়, এই ধরনের কোনো সম্ভাবনা থেকে থাকে, সেটা আমি জানার পরও যদি কোনো অবস্থা এটা হয়, কাউকে ছাড় দেওয়া হবে না। এই জন্য আফটার এক্সামও আমরা কঠিন আইনের ব্যবস্থা করছি। খাতা দেখা, অনেকে রিলাক্টেন্টলি খাতা দেখেন। বোর্ড তারা ইভালুয়েট করে না যে একটি শিক্ষক 2 মাসে প্রতিদিন কয়টা খাতা দেখতে পারবে, সেটা তারা রিকগনাইজ না করে 500 খাতা করে দিয়ে দেয়। তাহলে শিক্ষক অনেক সময় এই খাতা সুন্দরভাবে দেখতে পারেন না। আমি বোর্ডকে ইনস্ট্রাকশন দিয়েছি এক্সামিনার ট্রেনিং দিয়ে এক্সামিনার বাড়াতে এবং খাতা কম সংখ্যক দিতে এবং খাতার ভিতরে যেন সঠিকভাবে মূল্যায়িত হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সকালেই সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ এই রিট দায়ের করেন। আইন সচিব সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। রিটে রুল জারি করে বিবাদীদের কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয় যে কেন প্রতিপক্ষ সরকারের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হবে না যাতে তারা আইন অনুযায়ী 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন রহিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। কারণ আইনটি তার উদ্দেশ্য পূরণ করে ফেলেছে এবং ভবিষ্যতে রাজনৈতিক প্রতিপক্ষকে বিচারিকভাবে হত্যার অস্ত্র হিসেবে এর অপব্যবহার এবং অপপ্রয়োগ প্রতিরোধ করা প্রয়োজন। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংবিধানের বিধানগুলোর পরিপন্থী হওয়ায় সেই বিষয়টিও অবৈধ ও বাতিল চাওয়া হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের দীর্ঘদিনের দাবির পর খুলনায় ডেন্টাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেয় সরকার। একের পর এক প্রশাসনিক অনুমোদন, নিয়োগ আর গ্যাজেট প্রকাশ হলেও 6 বছর পেরিয়ে গেলেও আজও শুরু হয়নি শিক্ষা কার্যক্রম। ফলে উচ্চশিক্ষা ও চিকিৎসার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এই অঞ্চলের শিক্ষার্থীরা। দ্রুত কলেজ চালুর দাবি জানিয়েছে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল। খুলনা থেকে শিশির রঞ্জন মল্লিকের তথ্যচিত্রে শবনম আবুনির রিপোর্ট। 2019 সালের 8 ডিসেম্বর খুলনার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে খুলনা ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার প্রকল্প প্রস্তাব উত্থাপন করা হয়। একই বছরের 31 ডিসেম্বর সেই প্রস্তাব অনুমোদন পায়। 2020 সালের 12 মার্চ ডাক্তার অসীম কুমার সাহাকে কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়। বছরের শেষের দিকে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান ডাক্তার অনুপম পোদ্দার। তবে অনুমোদন আর নিয়োগের পরও ডেন্টাল কলেজের বাস্তব অগ্রগতি না থাকায় হতাশ স্থানীয়রা। সরকারি কোনো হসপিটালের আওতাভুক্ত হতে পারি না, প্রাইভেট জায়গায় যেতে হয়, সেক্ষেত্রে অনেক ভোগান্তিরও শিকার হতে হয়। আমাদের যে খুলনা মেডিকেল আছে এখানে কিন্তু ডেন্টাল ইউনিটটা অলরেডি 2020 সালে চালু হওয়ার কথা, কিন্তু শুধু নামেই পড়ে আছে, একাডেমিক কার্যক্রম এখনো চালু হয়নি। তাদের মতে খুলনায় ডেন্টাল কলেজ চালু হলে চিকিৎসা শিক্ষা যেমন বিস্তৃত হবে, তেমনি দাঁতের বিশেষায়িত চিকিৎসা সেবাও সহজ হবে। আমরা এটা দৃশ্যমান দেখতে চাই, কারণ এই দক্ষিণ পশ্চিমাঞ্চলে কোনো ডেন্টাল কলেজ নেই। এখানে আপনার কোনো ডেন্টাল কলেজ নাই। সাধারণ মানুষ এবং শিক্ষার্থী এটা হলে আমাদের খুলনাবাসী উপকৃত হবে। প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা ও কার্যক্রম শুরুর প্রস্তুতির কথা জানালেন অধ্যক্ষ। এটা ডিজি অফিস থেকে ছাড় হলে সহজ খুব দ্রুতই সেটা মন্ত্রণা হয়ে পরিকল্পনা কমিশনে গেলে এটা আবার পিএসসি মিটিং হয়ে টেকনিকে পাশ হয়ে যেতে পারে। এবং জনগণের জন্য বলবো, সাধারণ সেবা পাওয়ার জন্য সেক্ষেত্রে জনবল তৈরি হলে বিভিন্ন জায়গায় তারা সেবা নিতে পারবেন। প্রশাসনিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় থমকে থাকা এই প্রকল্প দ্রুত বাস্তবায়ন হলে উপকৃত হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের লাখো মানুষ, এমনটাই মনে করছেন সচেতন মহল। এটি আসলে খুবই দুঃখজনক। একদিকে যেমন মানুষ হয়রানির শিকার হন, অর্থ খরচ হয়, সময় নষ্ট হয়, সাথে সাথে চাপটা যে ওই জায়গাগুলোতে পড়ে। আমাদের দ্রুত সময়ের মধ্যে যেটা দরকার, এই ডেন্টাল কলেজের একটা অবকাঠামো ঠিক করা, দ্রুত সময়ের মধ্যে কার্যক্রমটা চালু হওয়া দরকার। এখন অপেক্ষা কবে বাস্তবে চালু হবে খুলনা ডেন্টাল কলেজ ও হাসপাতাল। শবনম অবনী, মাই টিভি।